দেখতে দেখতে বছর ঘুরে আবারও রমজান মাস চলে আসলো। আর রমজান মাসের ইফতারে আমরা স্ন্যাক্স আইটেমটা খেতে খুব বেশি লাইক করি। আজকে আমি ভীষণই মজাদার 4টি স্ন্যাক্স নিয়ে পর্বটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক ধরনের স্ন্যাক্সই তো খাওয়া হয়েছে। আজকে আমি 4টি মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি, যেগুলো তৈরি করা যেমন সহজ তেমনই খেতেও তো ভীষণই মজার। আপনাদের প্রত্যেকের কাছে রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে আসি। আজকে আমি তৈরি করছি ক্রিসপি নুডলস পাকোড়া। আপনারা একবার এই পাকোড়াটা বানিয়ে খেলে নুডলস রান্না করে খাওয়ার কথা তো ভুলেই যাবেন। পাকোড়াটি যেমন ক্রিসপি তেমনি খেতে তো অত্যন্ত সুস্বাদু। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। চলুন রেসিপি দেখে আসি। নুডলসের পাকোড়া বানাবো, নুডলস তো লাগবেই। এজন্য আমি এখানে নিচ্ছি 4 প্যাকেট মিস্টার নুডলস। আপনারা যে কোনো নুডলস দিয়ে তৈরি করতে পারবেন। নুডলসের প্যাকেট থেকে ফার্স্টে নুডলস এবং নুডলসের মশলাগুলোকে আলাদা করে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি নুডলসের পাকোড়া তৈরির মূল প্রিপারেশনে। চুলায় একটি প্যানের মধ্যে আমি পানি গরম করতে দিয়েছি। 4 প্যাকেট নুডলসের জন্য এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে নুডলসগুলোকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। একেবারে গোটা দেয়া যাবে না, তাহলে পরবর্তীতে পাকোড়া তৈরিতে একটু প্রবলেম হতে পারে, এজন্য ভেঙে দিতে হবে। এবারে নেড়ে চেড়ে নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। নুডলসের প্যাকেট থেকে যে মশলাগুলো আমি আলাদা করে বের করে রেখেছি, ওইখান থেকে 2 প্যাকেট মশলা এখানে দিয়ে দিচ্ছি। বাকি 2 প্যাকেট পরবর্তীতে ব্যবহার করব। এইভাবেই নেড়ে চেড়ে নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্তই জাল করে নিতে থাকব। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। এর মধ্যে আর কোনো পানি নেই, খুব ভালোভাবে পানিটা টেনে গিয়েছে। এবারে নুডলসগুলো চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং একটু অপেক্ষা করছি এর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। চাইলে পুরোপুরিভাবে ঠান্ডা করেও নেওয়া যেতে পারে। নুডলসগুলো আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। যখন কুসুম গরম পর্যায়ে চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি ডিম। চাইলে এখানে আপনারা একটি ডিমও দিতে পারেন, তবে 2টি ডিম দিলে টেস্ট ভালো আসবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, হাফ কাপ ধনিয়া পাতা কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি বেটার হবে। পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চালের গুঁড়া দিয়েও ক্রিস্পি হবে, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেশি ক্রিস্পি হয়। এবার আমি আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে প্রেসার ক্রিয়েট করে মিশ্রণটা মিশিয়ে নেওয়া যাবে না, তাহলে নুডলসগুলো গলে যেতে পারে। এজন্য যতটা সম্ভব আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে নুডলসগুলো একদম আস্ত থাকবে। আমি যে নুডলসের মশলার প্যাকেট দুটো আলাদা করে রেখেছিলাম ওইগুলো এখানে দিতে ভুলে গিয়েছি। এই পর্যায়ে আমি 2টো মশলার প্যাকেটে এখানে দিয়ে দিচ্ছি। আবারও একটু আলতো হাতে এই মশলাগুলো মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তখন একটু চেক করে দেখবেন পাকোড়া শেপ দেয়া যাচ্ছে কি না। যদি পাকোড়ার শেপ না দেয়া যায় তাহলে প্রয়োজনে এখানে আরও একটু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে, খুবই সহজেই পাকোড়ার শেপগুলো দেয়া যাচ্ছে। চলে যাচ্ছি চুলাতে পাকোড়া ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এবারে একে একে পাকোড়ার শেপগুলো তৈরি করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা ঠিক কেমন গরম দেখুন। পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, খুব ধীরে ধীরে ক্রিয়েট হচ্ছে। তেলটা অতিরিক্ত বেশি গরম করা যাবে না, তাহলে পাকোড়ার মধ্যে খুব দ্রুত কালার চলে আসবে, সেক্ষেত্রে পাকোড়াগুলো ভালো ক্রিস্পি হবে না। এজন্য চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে পাকোড়াগুলো উপর থেকে ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ক্রিস্পি হয়।
আমি আবারও বলছি, যদি সময় নিয়ে ভেজে নিতে পারেন এই পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে। আর যদি আপনি চুলার হিট বাড়িয়ে খুব দ্রুত ভেজে নেন তাহলে পাকোড়াগুলো খেতে অত বেশি ক্রিস্পি হয় না, ওই ক্ষেত্রে পাকোড়াগুলো খেতে ক্যাতক্যাতে টাইপের হবে। আমার এই পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। যেমন সুন্দর একটা কালার চলে আসছে তেমনই কিন্তু ক্রিস্পি হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। 4 প্যাকেট নুডলস থেকে এখানে কিন্তু বেশ অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে। বিকেলের চায়ের আড্ডাগুলোতে কিন্তু আপনারা এইভাবে নুডলসের পাকোড়াটা তৈরি করে নিতে পারেন, সবাই খুবই বেশি পছন্দ করবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন, তাহলেই বুঝতে পারবেন পাকোড়াটা কত বেশি ক্রিস্পি। কি বুঝতে পেরেছেন তো ভেতর থেকেও কতটা ক্রিস্পি হয়েছে, তাই না? আপনি এই পাকোড়াটা একবার যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজাদার পাকোড়া এটা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। শুধুমাত্র আলু দিয়ে তৈরি ক্রিস্পি পটেটো বলস রান্নাটা এত বেশি সহজ এবং খেতে যে এত অসাধারণ আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে চাইবেন না। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি 5টি কাঁচা আলু নিয়েছি। এই স্ন্যাক্সটি খুবই বেশি মজার, আমি রিকোয়েস্ট করব আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, এছাড়া কিন্তু কারাকারি লেগে যাবে, পরবর্তীতে আপনি আর নিজেই ভাগে পাবেন না। ফার্স্টেই আমি আলুর খোসাটাকে পিল করে নিচ্ছি। সবগুলি আলুর খোসাটাকে ভালোভাবে পিল করে নেওয়ার পরে এখানে একটি মিক্সিং বলে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানির উপরেই আমি আলুগুলোকে গ্রেট করে ফেলবো, এছাড়া কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আমি একটি চিকন গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে মোটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মোটা এবং চিকন যেভাবেই গ্রেট করুন না কেন স্ন্যাক্সের মধ্যে কিছুটা কিন্তু সামান্য পার্থক্য চলে আসে। আমি এর আগে মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে স্ন্যাক্সটি তৈরি করেছিলাম, তবে আমার কাছে এইটা বেশি মজা লেগেছে। সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবারে এই আলু কুচিগুলোকে কয়েকবার পানি বদলিয়ে একদম পরিষ্কার স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে এই আলু কুচিগুলোকে হাতের সাহায্যে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। চেষ্টা করবেন এইভাবে চেপে চেপে যতটা পানি ফেলে দেওয়া যায়, তাহলে স্ন্যাক্সগুলো তৈরি করা যেমন সহজ হবে তেমনি স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি, চেপে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আলু কুচিগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখানে সবশেষে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ার দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করতে হবে। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফার্স্টের দিকে মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ঝুরঝুরে আছে, মিশতে চাচ্ছে না, তবে মিশাতে মিশাতেই দেখতে পারবেন আলু কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে। যেহেতু এখানে লবণ ব্যবহার করা হয়েছে আলু কিন্তু অবশ্যই পানি ছাড়বে। এখানে এক্সট্রা করে আবার কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না বা পানিও অ্যাড করতে যাবেন না, মেশাতে মেশাতে এরকম একটা থিকনেসের মিশ্রণ তৈরি হয়ে যাবে। তখন দেখতে পারবেন খুবই সহজে স্ন্যাক্সগুলো তৈরি করা যাচ্ছে। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এরকম একটি করে গোল বল তৈরি করে নিচ্ছি। আমি স্ন্যাক্সগুলো এইভাবে গোল করেই তৈরি করব। এইবারে বলগুলো আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। চুলার হিট বাড়ানো বা কমানো যাবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট মিডিয়ামে রেখে এইভাবে পটেটো বলসগুলোকে ভেজে নিতে হবে। প্রথম দিকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন বলগুলো ভেঙে না যায়।
যখন কিছুটা কালার চলে আসবে তখন এইভাবে অনবরত বলসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে এই পটেটো বলগুলো সব দিক থেকে সমানভাবে হতে পারবে। আমার এই পটেটো বলগুলো ভেজে নিতে সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে পটেটো বলসগুলো খুবই ক্রিস্পি হবে। খেতে যে কি মজা আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না, আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন, তৈরি করতে কোনোই ঝামেলা নেই। হুটহাট কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ এবং মজাদার রেসিপি আর দ্বিতীয়টি হতেই পারে না। স্ন্যাক্সগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওপরটা ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি, মুখে দিলে জাস্ট অন্যরকম একটি ফিল পাওয়া যায়। সিঙ্গারা তৈরি করতে আর কোনো প্যারাই নেই। যারা সিঙ্গারার ভাঁজ দেওয়াটা অনেক বেশি ঝামেলার মনে করেন অথবা যারা ভাঁজ দিতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। বিসমিল্লাহ। ফার্স্টেই আমি সিঙ্গারার আউটের লেয়ারটা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। চেষ্টা করবেন আটাটা অ্যাভয়েড করে ময়দা দিয়েই তৈরি করতে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা, 1/2 টিস্পুন লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তেলটা যেন কোথাও দলা বেঁধে না থাকে। পুরো ময়দার সঙ্গে যেন তেলটা খুব ভালোভাবে মিশে যায়, এইভাবে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে যখন কিছু ময়দা হাতের মধ্যে মুঠোবন্দি করবেন, ময়দা যদি হাতের মধ্যে এমন দলা বেঁধে আসে এবং যখন আবার ভেঙে দিব ঝুরঝুর করে ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে ধাপে ধাপে পানিটা অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিন্তু এখানে বেশ কয়েক ধাপে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে নিই তার থেকে এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের ডো হবে। যতটা সম্ভব এই ডোটিকে হাতের সাহায্যে এইভাবে মুথে মুথে সফট করে নেওয়ার চেষ্টা করেছি। আর ডোটা ঠিক এরকম হবে, দেখুন খুব বেশি নরম না, একটু শক্ত টাইপের। এবারে এই ডোটিকে আমি রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। এরই মধ্যে ডোটা অনেক বেশি সফট হয়ে আসবে। ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ভেতরের আলুর পুরটা রেডি করব। চুলায় একটি প্যানের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবারে তেলের সঙ্গে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, কালারটা কিছুটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন এরকম কিছুটা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এইবারে আদা এবং রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আদা এবং রসুন বাটার কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া। এবারে গুঁড়া মশলাগুলোকেও পেঁয়াজের সঙ্গে আরও একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আবারও নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যাবে পুরের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1.5 কাপ আলু। আলুগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এবারে মশলার সঙ্গে আলুগুলোকেও আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরই ফাঁকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আলুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি। যেহেতু এটা নতুন আলু, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর খুব বেশি পানিরও প্রয়োজন নেই, যেটা দিয়েছি এটাই এনাফ। শুধু ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিব এবং চুলার হিট রেখে দিব মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। আমি এরই ফাঁকে 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখুন পানিটা কিন্তু পুরোটাই টেনে এসেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু চেপে চেপে কিছু আলু আমি ভেঙে দিচ্ছি, এতে করে আলুর পুরটা একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে।
দেখতেই পাচ্ছেন কিছু আলু ভেঙে দেওয়ার পরে পুরটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এই অবস্থায় কাঁচা পেঁয়াজ মরিচটা ব্যবহার করলে পুরের মধ্যে খুবই সুন্দর একটা কাঁচা পেঁয়াজ মরিচের ফ্লেভার পাওয়া যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া। এটাও ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলুর পুর। এবারে আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করে দেখাচ্ছি। এবারে এদিকে রেস্টে রাখা ডোটি দেখুন আগের থেকে কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও একটু 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটিকে ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পর এই ডোটি থেকে আমি সমান ভাগে 4টি লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলো আমার থেকে ছোট বড় করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের সিঙ্গারাগুলো আকারে ছোট বড় হবে। সমান ভাগে 4টি লেচি কেটে নেওয়ার পরে এবারে একটি লেচি থেকে আমি আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে লেচিটা থেকে আমি ফার্স্টে একটি রুটি বেলে নিচ্ছি। আমি সিঙ্গারাগুলো অনেক বেশি ক্রিস্পি করে তৈরি করব, এজন্য একটি পাতলা টাইপের রুটি বেলে নিচ্ছি। আর যারা ক্রিস্পি সিঙ্গারা পছন্দ করেন না, একটু খাস্তা টাইপের চাচ্ছেন, তারা রুটিটা মোটা করে বেলে নেবেন। আমি ঠিক এরকম পাতলা একটি রুটি বেলে নিয়েছি। এবারে এই রুটিটিকে আমি সমান 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে একটি পিৎজা কাটারের সাহায্যে এইভাবে রুটিটাকে কেটে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবারে দেখুন প্রত্যেকটা ভাগে আমি সামান্য করে আলুর পুর দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাপ মতো দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু সিঙ্গারার শেপগুলো তৈরি করতে পারবেন না। এরপরে দেখুন আমি সিঙ্গারাগুলো ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন। সাইডগুলোতে একটু পানি লাগিয়ে দিয়ে আমি ভাঁজগুলো দিয়ে নিচ্ছি, তাহলে ভাঁজগুলো আর খুলে আসবে না। এই তো দেখুন খুবই সুন্দর একটা সিঙ্গারার শেপ চলে আসলো। আপনারা চাইলে শুধু এভাবেও রাখতে পারেন, আবার চাইলে এভাবে ভাঁজ দিয়ে এই ডিজাইনটাও করে নিতে পারেন। আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারছি না, আপনারা একটু দেখে বুঝে নিন। এই সাইডগুলোকে টেনে এনে মাঝ বরাবর এভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি দেখুন। এবার সাইডের যে ফাঁকা অংশগুলো রয়েছে ওগুলো হাতের সাহায্যে চেপে চেপে ফিল আপ করে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে এই শেপেও রাখা যেতে পারে, তবে আমি পেছন থেকে মাথা দুটোকে আরও একটু চেপে দিয়ে দিচ্ছি, তাহলে আকারটাও ছোট হয়ে আসবে এবং দেখতে মনে হয় আরও বেশি ভালো হয়। এইভাবে আমি 4টি লেচি থেকে 32টা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম চুলাতে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে তেল গরম হওয়ার আগ মুহূর্তে আমি সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে গরম তেলের মধ্যে সিঙ্গারা ভেজে নিলে সিঙ্গারার গাগুলো মসৃণ হয় না, এজন্য হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারা ভেজে নিতে হয়। অনবরত এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিচ্ছি, উপরটা যেন খুব ভালোভাবে ক্রিস্পি হয়। সিঙ্গারাগুলোকে ভেজে নিতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। পরবর্তী ব্যাচে সিঙ্গারা ভেজে নেওয়ার আগে তেলটাকে অবশ্যই কিছুটা ঠান্ডা করে নেবেন, তারপরে সিঙ্গারা তেলে ছাড়বেন। সবগুলো সিঙ্গারাই আমি ভেজে নিয়েছি দেখুন। সিঙ্গারাটা কত বেশি ক্রিস্পি হয়েছে আমি একটু আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার আজকের এই রেসিপিটি দেখার পর আমার মনে হয় না সিঙ্গারা তৈরিতে আপনাদের আর কোনো আলসেমি করতে হবে। রেসিপিটি ফলো করে আপনারা অল্প সময়ের মধ্যে অসংখ্য সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। যারা কখনোই সিঙ্গারা তৈরি করেননি বা সিঙ্গারার ভাঁজ দিতে পারেন না, তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বিকেলের চায়ের আড্ডাতে ঝটপট আপনারা এই চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগবে না, ঘরোয়া কয়েকটি উপকরণেই তৈরি করা যায়। আর বাচ্চারা তো চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে, চাইলে বাচ্চাদের আবদারটাও পূরণ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। এখানে আমি হাড় ছাড়া চিকেনের 2টি ব্রেস্ট পিস নিয়েছি। এবারে এগুলোকে কেটে ছোট টুকরো করে নিচ্ছি। চিকেন পিসগুলোকে আমি বড় করে কাটবো না, একদম ছোট করে কিউব আকারে কেটে নিচ্ছি।
এইবারে চিকেন পিসগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ব্রেস্ট পিসগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, এজন্য এই পর্যায়ে ধোয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া, সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং হাফ টিস্পুন লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার একটি কাঁটা চামচের সাহায্যে মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য, তবে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি। চিকেন পিসগুলোকে একদমই ছোট টুকরো করে কেটেছি, সো ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। ফার্স্টেই দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। এইবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। পাকোড়ার এই মিশ্রণটা তৈরি করতে আমাকে এখানে আর এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হয়নি, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, যেটা পাকোড়ার শেপ দিতে যথেষ্ট। তবে আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে, পাকোড়ার শেপ তৈরি করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 চামচ করে পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন। তবে মিশ্রণটা মেখে নেওয়ার আগে পানি অ্যাড করা যাবে না, মেখে নিয়ে যদি দেখেন অনেক বেশি ড্রাই আছে সেই ক্ষেত্রে অ্যাড করতে হবে। আমার পাকোড়ার মিশ্রণটা একদমই রেডি। এবার আমি এখান থেকে গোল গোল পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা এমন গরম হবে, দেখতেই পাচ্ছেন পাকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে। একদম হাই হিটে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে পাকোড়ার মধ্যে খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যায়। এজন্য সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরটাও যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতর থেকেও পাকোড়াটা খুব ভালোভাবে কুকড হবে। প্রায় বেশ কিছু পাকোড়া দিয়ে দেওয়ার পরে এবারে পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এই পাকোড়াগুলো গোল বলের মতো করে তৈরি করেছি। আপনাদেরও যে এই শেফেই তৈরি করতে হবে এমনটা না, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে তৈরি করে নিতে পারেন। চিকেনগুলো যেহেতু খুব বেশি বড় করে কাটা হয়নি, খুবই ছোট করে কেটে নিয়েছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিলে চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে যায়, কাঁচা থাকার কোনো চান্স থাকবে না। খুবই সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। যখন সুন্দর একটা কালার আসছে এবং উপরটাও ক্রিস্পি হয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পাকোড়াই আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইবার শুধু গরম গরম খাওয়ার পালা। বিকেলের চায়ের আড্ডাতে এরকম যদি স্ন্যাক্স পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা। দেখতেই পারছেন ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে কুকড হয়ে গেছে, একদমই কাঁচা নেই। বাচ্চাদের যে কোনো আবদারে এইভাবে যদি চিকেন পাকোড়াটা তৈরি করে দেয়া যায়, বাচ্চারা তো খুবই খুশি হবে। এই চিকেন পাকোড়াটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার যে কোনো স্পেশাল ওকেশনেও তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।